আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আজকে ক্লাসে তোমাদের স্বাগত। তো আলহামদুলিল্লাহ, বরাবর মতে আমরা আজকে রাইট ফর্মস অফ ভার্বের উপরে ক্লাসটা স্টার্ট করতে পেরেছি। তো সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। আমি স্ক্রিনের বাইরে বসা, আমি এখন স্ক্রিনের সামনে চলে আসব, এর মধ্যে একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। সবাই এর মধ্যে ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাও এবং একটু কমেন্ট করে জানাও যে আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, আমি সর্বোচ্চ 1.5 মিনিট নিব, এরপরে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব। তো রাইট ফর্মস অফ ভার্বের আজকে তোমাদের প্রথম ক্লাস, সুতরাং এটা মিস দেওয়ার কোনো সুযোগ আছে? একদমই নেই। তাই সবাইকে অনুরোধ করব ক্লাসে শেষ পর্যন্ত থাকবে, কিছু শিখে যেতে পারবে। আমি এখনই তোমাদের স্ক্রিনের সামনে আসতেছি, তো এর মধ্যে সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। সবাই সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো সবাই একটু দ্রুত যুক্ত হও। আমি এখনই ক্লাস স্টার্ট করব, আর 30 সেকেন্ড, 30 সেকেন্ড পরেই আমি ক্লাসটা স্টার্ট করব। সবাই দ্রুত যুক্ত হয়ে যাই। দেখি কে কে যুক্ত হয়েছে ইতিমধ্যে। ওকে, আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে। সো তারপরে আমরা স্টার্ট করব। আচ্ছা, যাই হোক, শোনো, তোমাদের আজকে আমি রাইট ফর্মস অফ ভার্বটা শুরু করতে যাচ্ছি। সো এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট তোমাদের গ্রামাটিক্যাল পয়েন্টের। সো এই জন্য এই পার্টটা আমরা খুব সুন্দরভাবে করব এবং তোমাদের অনেকগুলা ক্লাস ইনশাল্লাহ এই পার্টের উপরে পাবা। তো এই জন্য মনোযোগ সহকারে তুমি যদি শুরু থেকে ক্লাসগুলো না করো তাহলে আলটিমেটলি বুঝতে পারবে না ক্লিয়ারলি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে আমরা প্রথম পার্ট পড়ছি রাইট ফর্মস অফ ভার্বের উপরে, অ্যান্ড পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য পার্টগুলো আমরা পড়বো। অলরেডি অনেকে যুক্ত হয়েছে, ধৃতি রয়, মোহাম্মদ বিন সাকিব, তারপর প্রীতুলা দাস, আরো অনেকে যুক্ত হয়েছে। ভেরি গুড। সো একটু কমেন্ট করবা প্লিজ। অনেকক্ষণ হয়ে গেছে, আমি ক্লাস স্টার্ট করছি কতক্ষণ, প্রায় 2.5 মিনিট হয়েছে। একটু কমেন্ট করবা। তো যাই হোক, এখন আমরা শুরু থেকে শুরু করি, তাহলে বেটার হবে। এবং রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আমরা অনেক কিছু শিখবো। এবং আমি একটা বিষয় বলতে চাই, মানে তোমরা তো আসলে রাইট ফর্মস অফ ভার্ব বলতে গেলে 6-7-ও পড়ছো, তাই না? কিন্তু এখন একটু দেখো, আমি যেভাবে শিখাই এভাবে আসলে কতটা শিখতে পেরেছো তোমরা আমি জানি না আসলে, বাস্তবতা। তো যাই হোক, আমরা একটু ভালো মতো এটা দেখবো এখন। তোমাদের এখানে প্রত্যেকটা এসে কুইজ আছে, কুইজগুলো আমরা পড়বো ভালো করে। আচ্ছা, দেখো, প্রথমে প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা শুরু করি। তার আগে রাইট ফর্মস অফ ভার্বের বেসিক একটা পয়েন্ট আছে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। রাইট ফর্মস অফ ভার্বটা কি? দেখো, রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। বুঝতে পারছো? এই ভার্বে, অর্থাৎ ইংলিশে তুমি যদি ভার্বের সঠিক ব্যবহার না জানো, তাহলে তুমি না পারবে ইংলিশে কথা বলতে, না পারবা ইংলিশে লিখতে, না পারবা ইংলিশে কিছু প্রকাশ করতে। ঠিক আছে? ধরো তুমি চাচ্ছ একজনকে বলবা যে তুমি ওখানে গিয়েছিলা। ধরো আমি ওখানে গিয়েছিলাম, তাহলে কি আই ওয়েন্ট টু হিয়ার, আমি ওখানে গিয়েছিলাম। বা টু দেয়ার, আমি ওখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দেয়ার, এটা অর্থ কি বলতো? আমি ওখানে গিয়েছিলাম। সরি, বা হি ওয়েন্ট টু, এটা বলতে পারো হি ওয়েন্ট টু দেয়ার, সে ওখানে বা সেখানে গিয়েছিল। এখন এই যে সেন্টেন্সটা আছে, এটা কি ভার্ব, কি পাস্ট ফর্ম। এখন তুমি বলতে চাইছো সে ওখানে গিয়েছিল, বাট লিখছো এরকম যে হি গো টু দেয়ার। তাহলে এটার অর্থ কি হবে? যে সে ওখানে গিয়েছিল হবে না, সে ওখানে যায়। হি গোস হবে, রাইট? হি গোস টু, গো টু হবে কোনটা বলো তো? তাহলে হি গোস টু দেয়ার।
তার মানে কি হয়েছে বলো তো, এটা হচ্ছে প্রেজেন্টের অর্থ আর এটা হচ্ছে পাস্টের অর্থ। আবার আমি যদি বলি সে আহ ভাত খাচ্ছে, একটা বিষয় খেয়াল করো, এই বিষয়টা তোমাদের দেখালে তোমরা আরো অনেক চমৎকার ভাবে বুঝতে পারবা। আমি যদি বলি সে ভাত খায়, ভাত খায় এটা একটা চিরাচরিত নিয়ম, এটা বাদ দিলাম। তার আমি যদি বলি সে পড়ে, সে কি করে, সে বই পড়ে, সে বই পড়ে, তাহলে কি হবে বলো তো, এখানে আমি একটা নাম নেই, ধরো ধৃতি রয়, তোমার নামটাই নিব ধৃতি, আমি সংক্ষেপে লিখি, হ্যাঁ, ধৃতি স্পেলিংটা দেখি, ডিএস। দেখো আমি 4টা সেন্টেন্স লিখবো, ঠিক আছে। ধৃতি রয় বা ধৃতি কি করেছিল বলতো, ধৃতি হচ্ছে বই পড়ে, রিডস বুক। ধৃতি কি পড়ে বলতো, বই পড়ে। এটার বাংলা হচ্ছে এটা। আমি যদি বলি ধৃতি বই পড়তেছে, ধৃতি কি করতেছে, বই পড়তেছে, তাহলে কি হবে, ধৃতি, আমি জাস্ট এবার ধৃতি কি ইজ রিডিং, বা এখানে আবুক দিতে পারো, রিডিং আবুক। আমি জাস্ট এটা তোমাদের মেন করছি যে এই জায়গাটা শুধু ভার্বের চেঞ্জটা দেখো। ধৃতি কি বই পড়ে, ধৃতি রিডস আ বুক, ধৃতি বই পড়তেছে, ধৃতি ইজ রিডিং আ বুক। এখন আমি যদি বলি ধৃতি বই পড়েছে, খেয়াল করো, ধৃতি বই পড়ে, ধৃতি বই পড়তেছে, ধৃতি বই পড়া শেষ করেছে বা বই পড়েছে, তাহলে কি হবে বলতো, 3 নম্বরে ধৃতি হ্যাজ রিড আ বুক। ধৃতি বই পড়েছে, তার মানে কি পড়া শেষ হয়েছে, মানে ফিনিশ না লিখলেও হবে। আমি যদি বলি যে আমি আমি কথা বলেছি, তার মানে কি কথা বলাটা শেষ। আমি ক্লাস দেখেছি, মানে কি ক্লাস দেখা শেষ। আর আমি যদি বলি আমি ক্লাস দেখতেছি, তাহলে কি ক্লাস আমি এটা বর্তমানে আমি দেখতেছি। আর আমি যদি বলি আমি ক্লাস দেখি, এটাও কিন্তু ঘটতেছে। কিন্তু আমি যদি বলি আমি দেখেছি, আমি করেছি, আমি খেয়েছি, তার মানে কাজটা মাত্রই শেষ হয়েছে। ঠিক আছে, ঠিক একইভাবে ধৃতি বই পড়েছে মানে পড়া শেষ। তোমাকে একজন প্রশ্ন করছে, তুমি তখন প্রশ্নের উত্তরটা কিরকম দেবো, ধরো একটা প্রশ্ন করছে যে এই ধৃতি তুই কি আজকে ক্লাস করেছো, ও বলবে কি হ্যাঁ আমি ক্লাস করেছি, তার মানে কি ক্লাসটা শেষ করছে। আর এটা কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ভার্বটা কি হবে, হ্যাজ রিড। আবার আমি যদি বলি ধৃতি ধৃতি 2 ঘন্টা ধরে পড়তেছে, তখন কি হবে বলো তো, 4 নম্বরে ধৃতি, এখানে প্রথম এটা দিলাম, ধৃতি হ্যাজ বিন রিডিং, ধৃতি হ্যাজ বিন রিডিং। তারপর কি হবে বলতো, বাকি অংশটুকু, বাকি অংশে তোমার আবুক এটা আসবে, তারপর আসবে ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। এটি লিখে নিও তোমরা, এখানে আমি নিজ দিয়ে লিখে দিই 2 আওয়ার্স। ধৃতি বই পড়ে, ধৃতি বই পড়তেছে, ধৃতি বই পড়েছে, ধৃতি 2 ঘন্টা ধরে বই পড়তেছে। মানে তিনটার স্ট্রাকচার, চারটার স্ট্রাকচার, 4 রকমের মিনিং। ঠিক পাস্ট টেন্সও সেম, ফিউচার টেন্সের বেলাও সেম। ওকে, এটা তো টেন্সের ব্যাপার। এবার আবার অ্যাক্টিভ প্যাসিভের একটা ব্যাপার আছে, রাইট, বাই দিয়া, অর্থাৎ ভার্ব সাবজেক্টের কাজ যদি না করে, ঠিক আছে, তাহলে এটা কি পেসিভ হয়ে যায়। তো এরকম মানে সবকিছু ইংলিশ যাই যে বলো ভার্বকে নিয়ে, কি নিয়ে, ভার্ব। তো এই যে ভার্বের সঠিক ব্যবহারটা, এটাই হচ্ছে মূলত রাইট ফর্মস অফ ভার্ব। কেমন? তো আমরা হচ্ছে সেন্টেন্স অর্থাৎ টেন্সের মধ্যে দিয়ে রাইট ফর্মস অফ ভার্বটা সঠিকভাবে শিখবো। ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করবা প্লিজ, কমেন্ট করে একটু রেসপন্স করবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লিয়ার। এরপরে খেয়াল করো, আমরা তাহলে এই বেসিক পয়েন্টটা বুঝলাম যে আসলে রাইট ফর্মস অফ ভার্বটা আমাদের কেন শেখা প্রয়োজন, আর এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি বা করতে হয়। তো আমি প্রথমেই তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা দিয়ে শুরু করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি বলতো, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর অবজেক্ট। এখন আবার কাহিনী আছে ভার্বের মধ্যে, কি কাহিনী, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে কি হয় বলতো, এস বাই এস হয়, রাইট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের মেইন থিমসটা কি বলতো, মেইন হচ্ছে সাব, ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। আবার এখানে আবার একটা কাহিনী আছে, এই ভার্বটা এই ভার্বটা
সাবজেক্ট যদি থার্ড কি পারসন বলো তো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কিগুলার বলো তো, সিঙ্গুলার নাম্বার হয়। ও আচ্ছা, এখানে লেখা আছে, এখানে তো লেখা আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বেলা সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না, যোগ হবে না। তার মানে কি সিঙ্গুলার নাম্বার হতে হবে। এখানে কিন্তু দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস হবে না। তার মানে কি সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস হবে। সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে, কিসের শেষে বলো তো, ভার্বের শেষে এস অথবা ইএস হয়। ওকে, এই জিনিসটা তোমরা সবাই ছোটবেলা থেকে শিখে আসছো, এই জন্য আমি এই জিনিসটা নিয়ে অনেক কিছু আসলে টাইম লস করার সময় নেই। এখন এখানে একটা পয়েন্ট হচ্ছে, আমি একটু সরাসরি থার্ড পারসন কি, পারসন তো তোমরা জানো পারসন কয় প্রকার, 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কি, আই হচ্ছে কি বলতো, আই হচ্ছে ফার্স্ট পারসন, বুঝতে পারছো? আই কি পারসন বলতো, আই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। আবার সেকেন্ড পারসন কি বলতো, ইউ, সেকেন্ড পারসন কি ইউ। আর থার্ড পারসন কি, থার্ড পারসন হচ্ছে আই ইউ বাদে যা আছে সবই থার্ড পারসন। আই ইউ বাদে যা আছে সবই কি বলতো, থার্ড পারসন। ওকে, তাহলে কি, যেমন হি, সি, তারপর তোমাদের মধ্যে থেকে আমি যদি কয়েকজনের নাম নেই, অনেকে আছো সাকিব বা প্রীতুলা দাস বা আবিহাইরা, ঠিক আছে, এই যে তোমাদের নামগুলো এগুলা। তারপরে হচ্ছে ধরো আমি যদি বলি এখানে পিপল বা ম্যান, মানে সাবজেক্ট হিসেবে এই ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বাদে যাই বসে সাবজেক্ট হিসেবে সবই থার্ড পারসন। এখন এই থার্ড পারসনের মধ্যে তোমার সিঙ্গুলারও আছে প্লুরালও আছে। যেমন হি, সি, এগুলো সাকিব, এগুলো কি সিঙ্গুলার, আর দে আর এগুলো কি প্লুরাল, রাইট? সো আমি যদি শুধু সাকিব বলি সিঙ্গুলার, ওকে। আমি যদি এখানে বলি সাকিব অ্যান্ড কার নাম দিতে পারি, ধরো প্রীতুলা, সাকিব অ্যান্ড প্রীতুলা। সো এই যখন দুইজন হয়ে গেল তখন এটা কি প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে। এই পয়েন্টগুলো তোমরা আশা করছি খুব ইজিলি হইতে পারো। ওকে, এখন আমরা সিঙ্গুলার প্লুরাল যেটা, এটাও আমরা খুব ভালো মতো জানি। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আর এখানে যদি কোনো পয়েন্ট তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে একটু জানাবে। তাহলে চলো আমরা একটু এখানে উদাহরণ দিয়েছি। 1 নম্বরে দে ইট রাইস, এখানে কি দে ইট এর শেষে এস বাই এস হয় না কেন? বিকজ দে হচ্ছে প্লুরাল, দে হচ্ছে কি প্লুরাল। আমি যদি বলি দে এর জায়গায়, কি এর জায়গায়, দে এর জায়গায় যদি আমি হি দেই তখন কিন্তু ইট হবে না, শুধু ইটের সাথে এস হবে। হি ইটস, তারপর হচ্ছে কি বলতো, রাইস, হি ইটস রাইস। ওকে, তাহলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, 2 নাম্বার আর 3 নাম্বার উত্তরটা তোমরা নিজেরা করবা। 2 নাম্বারে কি হবে, প্লে হবে নাকি প্লেস হবে? এই জায়গাটা কি হবে, প্লে না প্লেস? আর এই জায়গাটা কি হবে, ফ্লোটস না ফ্লোট? সবাই একটু উত্তর দাও দ্রুত, সবাই দ্রুত উত্তর দিবে যে কোনটা হবে। দে এর জায়গায় যদি আমি হি দেই তখন কিন্তু ইট হবে না, শুধু ইটের সাথে এস হবে। হি ইটস, তারপর হচ্ছে কি বলতো, রাইস, হি ইটস রাইস। ওকে, তাহলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, সবাই দ্রুত আনসার করো, তাহলে আমি তোমাদের বিষয়টা নেক্সট স্টেপে যেতে পারি। ঠিক আছে, সবাই। আর এটা আনসার দিতে অনেক সময় লাগার কথা না, খুবই ইজি। 2টা প্রশ্ন, 2 নাম্বার আর 3 নাম্বারে। প্লে হবে না প্লেস হবে, এখানে কি ফ্লোটস হবে নাকি ফ্লোট হবে? দ্রুত আনসার করো। ধৃতি রয়, থ্যাংক ইউ সো মাচ, তুমি আনসার করেছো, বলছো ফ্লোটস। অদিতি বড়ুয়া বলছো হি প্লেস ফুটবল।
অ্যান্ড আইস ফ্লোট ওয়ান ওয়াটার। ওকে, আচ্ছা, বাকিরাও একটু আনসার করো দ্রুত, সবাই সবাই দ্রুত আনসার করো, তাহলে আমার জন্য আমি তো বুঝবো তোমরা কতটুকু করছো আর কি। আচ্ছা, প্লেস, দ্বিতীয় রায় বলছো প্লেস আর ফ্লোটস, ওকে বুঝতে পেরেছি। আচ্ছা, সাকিব বলছো হি প্লেস ফুটবল, আইস ফ্লোটস অন ওয়াটার, ওকে ভেরি গুড। আচ্ছা, আইস ফ্লোটস অন, ওকে ভেরি গুড। আচ্ছা, তাহলে একটু আমি নিজে থেকে এখন আনসার করি, দেখি তোমাদের সাথে কতটা কারেক্ট হয়। উফ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের রেসপন্সের জন্য। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের আহ, একজন একটু ভুল করেছো। সো ভুল করা মানে তুমি শিখতেছো। এখানে প্লেস হবে বিকজ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের শেষে এস বাই এস দিব, কেমন? তাহলে এখানে প্লে আছে, এখানে কি হবে? প্লেস হবে। এটা গেল। দ্বিতীয়ত তিন নাম্বারটা হচ্ছে কি আইস ফ্লোটস আর ফ্লোট অন ওয়াটার। এটাকে চিরন্তর, অর্থাৎ বরফ কিন্তু কি করে, পানিতে গলে যায় না। এটাকে চিরন্তন সত্য, চিরন্তন সত্য, চিরন্তন সত্য। আর যাই হোক, আইস কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে বিকজ এটা কি, আইস মাপাও যায় না, গোনাও যায় না। গোনা যায়, এটা যায় না। যেমন আমি রাইস, রাইস কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? রাইসের সাথে ইজ হবে নাকি আর হবে বলো? রাইসের সাথে কি হবে? ইজ হবে। সল্ট, সল্টের সাথে কি হবে? ইজ হবে, কারণ এগুলো পরিমাপ করা যায় না, এগুলো গোনা যায় না, সেই জন্য কি হবে? এটা ইজ হবে। তাহলে আমরা কি দেবো? রাইস অ্যান্ড সল্ট এর বেলায় সিঙ্গুলার ভার্ব। তাহলে ফ্লোটস আইসের বেলাও ঠিক সেম সিঙ্গুলার ভার্ব হবে, তার মানে ফ্লোটস। যারা ফ্লোট দিয়েছো তোমাদের আনসার সঠিক হয়েছে, ভেরি গুড। সো এরপরে আবিহা এটা বলছো প্লেস, ওকে। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি। আমরা তাহলে এখন একটু নিচের দিকে যাব। এখানে একটা বিষয় তোমরা ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয়, অথবা এস বাই এস হয় না। যাই হোক, এটা একটা ব্যাপার আমি একটু বলি। যেমন ধরো এখানে একটা বাক্য আছে, আশিস ধ্যাসির। ধরো এই আশিস, বা এখানে আমি যে কোনো একটা নাম নেই। আর সবার প্রথমে ক্যান্সার করছিলা ধৃতি, ধৃতি নিয়ে আমি একবার বলেছি, উদাহরণ দিয়েছি। আচ্ছা, আবিহা, তোমাকে নিয়ে আমি একটা উদাহরণ দিই, হ্যাঁ। ধরো আবিহা, আবিহা, বুঝতে পারছো? আমি ওই ঠিক সেম সেন্টেন্সটাতে লিখবো কি না ভাবতেছি, রিড। আচ্ছা, এইভাবে না লিখে আমরা একটা ভিন্ন রকমের ধরো আবিহা প্লে টেনিস। আবি হচ্ছে টেনিস খেলছে। তো এখন আবিহা প্লে হবে না, প্লেস হবে, বিকজ আবিহা থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের শেষে এস বাই এস হবে। এখন এইটাকে যদি আমি তোমাদের কি করতে বলি, নেগেটিভ করতে বলি, তখন তুমি কি করবা? এটাকে যদি আমি তোমাদের কি করি, নেগেটিভ করতে বলি, তাহলে তুমি কি করবা, কিভাবে করবা? তখন কিন্তু নট নিয়ে আসতে হয়, তাই না? তো আমরা যখন কোনো সেন্টেন্সের নেগেটিভ করতে যাব তখন নট তো আসবেই, বাট ওই নটটা সর্বদা অক্সিলারি ভার্বের সাথে বসবে। তা এখন এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। আমি জানি এটা অনেকে হয়তো জানো, তারপরে আমি একটু ওভারঅল আলোচনা করছি, যাদের টুকিটাকি এখানে প্রবলেম আছে বেসিক বিষয়গুলোতে, তারাও যাতে ক্লিয়ার হতে পারে এই জন্য বলা। এখানে অক্সিলারি ভার্ব নাই, আর অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব নিয়ে আসব ধার করে, এবং ধার করার মতো অক্সিলারি ভার্ব মাত্র তিনটা আছে। একটা হচ্ছে ডু, একটা হচ্ছে ডাস, একটা হচ্ছে ডিড। ডু ডাস, ডু ডাস এটা কি প্রেজেন্ট টেন্সের বেলা হয়, আর ডিড এটা পাস্ট টেন্সের বেলা হয়, রাইট? ডু, তারপর হচ্ছে ডাস, এটা হচ্ছে কি বলতো, প্রেজেন্ট। এটা হচ্ছে কি বলে, কিসের বেলা হয় বলো? প্রেজেন্ট। আর যদি ডিড বলি আমরা, ডিড এটা হচ্ছে কি বলতো, পাস্ট। পাস্ট টেন্সের বেলায় অক্সিলারি ভার্ব হিসাবে বসে। তো এখন ডু ডাস
এখানে আমরা কোনটা ব্যবহার করব, ডু ব্যবহার করব নাকি ডাজ ব্যবহার করব? খুবই চিন্তার বিষয়। দেখো ভার্ব যদি সিঙ্গুলার হয় কি হয়, ভার্ব যদি সিঙ্গুলার, এখন ভার্ব সিঙ্গুলার কেমনে হয়েছে, কেমনে বুঝবো? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। যাই হোক, তো কোনো ভার্বের শেষে সিঙ্গুলার না পড়লে ওটা বোঝার দরকার নেই। ভার্বের শেষে এস আছে তাহলে তুমি ডাস নেবা, ইয়েস আছে ডাস নেবা। আর ভার্ব যদি প্লুরাল হয়, এস বাই এস কিছু যুক্ত না থাকে, তখন অক্সিলারি ভার্ব হিসেবে কি ডু কে নিয়ে আসবা। তার প্রথমত আমরা নেগেটিভ করি আর পজিটিভ থাকুক যেটাই থাকুক, আমাদের আগে সাবজেক্টটা লিখতে হবে। কাকে? সাবজেক্ট বাবাজিকে লিখতে হবে। আবিহাইরা তোমার নাম, রাইট? আমি শুধু আবিহা ইউজ করেছি। তো আবিহা এর সাথে কি হবে বলো তো? ডু হবে না ডাজ হবে? ডাজ হবে। এবং ডাজের সাথে কি হবে? ডাজের সাথে কি হবে বলতো? নট হবে, ডাজ নট অথবা ডাজেন্ট, তুমি সংক্ষেপে লিখতে পারে। আবিহা ডাজ নট। এখন ডাজ নট লেখছো, লেখার পরে তোমাকে এখন ভার্বটা লিখতে হবে। এই ভার্বটা তুমি যখন লিখবা তখন আর এস দিবা না। নেগেটিভ যখন তোমার ডাজ চলে আসবে তখন তুমি এস দিবা না। যে কোনো ভার্বের ক্ষেত্রে হোক, তুমি যখন নেগেটিভ করবা, যখন ডাজ চলে আসবে তখন সে বাক্যে মেইন ভার্বের সাথে আর এস বাই এস হবে না, কারণ ওই এস এর বদলেই তো তুমি ডাজটা দিয়েছো। বুঝতে পারছো? আচ্ছা, তো আশা করছি এই জিনিসটা ক্লিয়ার। তাহলে কি হবে? আবিহা ডাজ নট প্লে টেনিস। ক্লিয়ার? তো এখন এখানে দেখি আশিস ডাজ নট ইট রাইস। এখানে ডাজ নট কেন হয়েছে? বিকজ আশিস হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে ভার্বটা সিঙ্গুলার, তাহলে আমরা ডু ইউজ করবো না ডাজ ডাজ ইউজ করবো। তো এখন এখানে আরেকটা খেলা আছে, আমি একটু বুঝাই তোমাদের। ধরো আমি এখানে লেখা আছে আবিহা, এখন আমি আরেকজনের উদাহরণ দেই, তাহলে অন্যরা আবার প্রীতুলা, প্রীতুলা দিয়ে আমি নিতে পারি। প্রীতুলা, কি তুলা বলো তো? প্রীতুলা, আচ্ছা অন্যভাবে নিও না। প্রীতুলা ধরো এখানে প্লেট কি আছে, বা ফিনিশড, আমরা এইভাবে দিই ফিনিশড, ফিনিশড হোমওয়ার্ক। আবিহা, সরি, প্রীতুলা ফিনিশড হোমওয়ার্ক, অর্থাৎ প্রীতুলা তার হোমওয়ার্কটি শেষ করেছিল। এখানে একটা তোমার চমৎকার বিষয় আছে। এখন এই জায়গাটায় তুমি যখন নেগেটিভ করতে বললে কি করবা? আগে তো সাবজেক্ট আমরা লিখবই, আগে কি সাবজেক্ট আমরা লিখবই, লেখার পরে আমাদের এটা যখন নেগেটিভ করতে যাব তখন কি ডু ডাজ ডিড কে নিয়ে আসতে হবে, বিকজ এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে শুধু মেইন ভার্বটাই আছে। তাহলে এখন এইটা এই সেন্টেন্সটা কিসে আছে, প্রেজেন্ট না পাস্টে? পাস্ট টেন্সে আছে, বিকজ ফিনিশড হচ্ছে কি পাস্ট টেন্স, পাস্ট ফর্ম, ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম বা ভি2 ফর্ম। সো দিস ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এই জন্য আমরা কাকে নিয়ে আসবো? ডিড কে নিয়ে আসবো। কাকে? ডিড। তো তখন কি ডিড লিখবো, ডিড নট, কি নট? ডিড নট। এখন একটা কাহিনী আছে, যখন আমরা ডিড নটটা কেন লিখছি? বিকজ ফিনিশড পাস্ট টেন্স, পাস্ট ফর্মে আছে, এই জন্য ডিড হইছে। ঠিক সেম ভাবে প্লেস এর সাথে এস ছিল, তার মানে দিস ইজ সিঙ্গুলার ভার্ব, এস থাকার কারণে ডাজ আসছে, এবং যখন আমরা মেইন ভার্ব লিখছি তখন আর এস মেইন ভার্বের সাথে কিন্তু আসে না, বিকজ এস এর কারণেই তো ডাজ লেখা। ঠিক সেম ভাবে ফিনিশ, দিস ইজ পাস্ট ফর্ম, দিস ইজ কি ফর্ম? পাস্ট ফর্ম, পাস্ট ফর্মের কারণে আমরা ডিড নিয়ে আসছি, তাই যখন আমরা মেইন ভার্বটা লিখবো তখন এইটা কিন্তু বেস ফর্মে চলে যাবে। কি ফর্ম? বেস ফর্ম। ঠিক দেখো, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে একটু পার্থক্য আছে, এই জিনিসটা তোমাদের কেউ পড়ায় না, আমার মনে হয় এটা তোমরা জানো। প্রেজেন্ট ফর্ম মানে কি? প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে যেমন এই যাহাই বেস ফর্ম তাহাই প্রেজেন্ট ফর্ম, বাট যাহাই প্রেজেন্ট ফর্ম তাহা সবই বেস ফর্ম না। কিরকম? যেমন ধরো প্লে, এটা হচ্ছে, এটাকে তুমি প্লে ভার্বের বেস ফর্মও বলতে পারো বা প্রেজেন্ট ফর্মও বলতে পারো। প্লে এটাকেও ভার্বের বেস ফর্ম বলা যাবে, বলা যাবে। প্রেজেন্ট ফর্মও বলা যাবে। প্রেজেন্ট ফর্ম কেন বলা যাবে? বিকজ দে এর সাথে প্লে বসে, হি এর সাথে প্লেস বসে, দিস ইজ প্রেজেন্ট ভার্ব, দিস ইজ প্রেজেন্ট ফর্ম ভার্ব। তাহলে বেস ফর্ম এর মধ্যে আবার একটা বেস ফর্মের ভাগ আছে। বেস ফর্মের ভাগটা হচ্ছে কি, যে ভার্বের সাথে কিচ্ছু যোগ হয় না, মানে সেটা প্লুরাল হোক আর যে অবস্থায় থাকুক না কেন, ভার্বটা কিচ্ছু যোগ হয় না, সেটাই ভার্বের বেস ফর্ম। যেমন প্লে ভার্বের বেস ফর্ম, প্লে থেকে কত কিছু বানানো যায়, প্লেস, প্লেট, প্লেইং। ইট ভার্বের বেস ফর্ম, ইট থেকে কত ভার্ব বানানো যায়, ইটস, ইটিং, এইট, রাইট? বাট এই যে নিশ যে ভার্বটা আছে প্লে, ইট, মানে যার সাথে কিছুই যোগ হয় না, সেটাই মূলত বেস ফর্ম। তার মানে
যখন তুমি ডিড নিয়ে আসবে তখন ভার্বের বেস ফর্মটা চলে আসবে, যখন তুমি এস এর বদলে ডাজ নিয়ে আসবা তখন ভার্বের বেস ফর্মটা চলে আসতে পারে। তো এই বিষয়গুলো সূক্ষ্মতে সূক্ষ্ম, মনে হয় সহজ, বাট পরীক্ষাতে অনেকে ভুল করে ফেলে। তো আশা করছি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছো। তাহলে এখন আমি একটু কুইজ ধরি নাকি, কুইজ ধরি, তাহলে তোমাদের জন্য বেটার হবে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, আশিস ডাজ নট ইট বিকজ আশিস সিঙ্গুলার, দে ডু নট, দে কি প্লুরাল সাবজেক্ট, সো এই জন্য ডু আসছে। তাহলে দে ডু নট ফিনিশ, দেখছো, ফিনিশ বেস ফর্ম, হোমওয়ার্ক। তারপর কি এখন মেইন হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বার, এইটার উত্তর তোমরা নিজেরা করবা। সবাই দ্রুত উত্তর করা শুরু করো, আমার মনে হয় না বেশি সময় লাগার কথা। হি এর সাথে কি ডাজ হবে নাকি ডু হবে? অনিক অ্যান্ড তারেক এর সাথে ডাজ হবে নাকি ডু হবে? অর্থাৎ সিঙ্গুলার হলে ডাজ হবে, প্লুরাল হলে ডু হবে। তো যাই হোক, ডু ডাজ বা ডাজ ডি ডু যেটাই হোক। তো এখন তোমরা 3 আর 4টা আনসার করো, পুরো সেন্টেন্স লেখার দরকার নাই, জাস্ট সিরিয়াল ভাবে লিখলেই হবে যে 3-এ এত, 4-এ এত। 3-এ ধরো ডু, 4-এ ডাজ, অথবা 3-এ ডাজ, 4-এ ডু। দ্রুত আনসার করো। রাফি যুক্ত আছো, একটু রেসপন্স করবা প্লিজ। ক্লাসের উপস্থিতি খুবই কম, ক্লাসের উপস্থিতিটা না বাড়ালে তো সমস্যা। একটা ক্লাসের কিন্তু অনেক আগেই জানিয়ে দেওয়া হয়। সো সময়ের ক্লাস সময় তুমি যদি শেষ করে ফেলো, তাহলে ওইটা তোমার জন্য কিন্তু সবচেয়ে সহজবোধ্য হবে, মানে টপিকটা শেষ হয়ে যাবে। নাহলে ওই যে টেস্ট এক্সাম যখন আসবে না, তখন বলবা স্যার এটা শেষ করি না, ওইটা তো আমি তো ক্লাস পাই না, ওই ক্লাসগুলো কোথায় পাবো, অমুক তমুক, মানে চিল্লাইতে চিল্লাইতে তুমি শেষ, একে ওকে দোষারোপ করে লাস্টে নিজে ডাববা। এটা এই জন্য বলছি রীতিমতো ক্লাসগুলো করবা, এটা অনুরোধ। সবাইকে অনুরোধ করছি আনসার করো। আচ্ছা, অদিতি বড়ুয়া বলছো হচ্ছে ডাজ নট হবে, 4 নম্বরে ডু নট হবে। আচ্ছা, অন্যরা একটা আনসার করে ফেলো, তাহলে আমি এটার করে তারপর নেক্সট স্লাইডে যাব। ওকে, ভেরি গুড, অনেক অ্যান্সার করছো, বাহ, প্রায় 40 থেকে 50 জন আনসার করছো, ভেরি গুড। তোমাদের সর্বোত্তর উত্তর উন্নতি কামনা করছি। 3 নাম্বার দেখো, হি সিঙ্গুলার, সো একদম চোখ বন্ধ করে ডাস। অনিক অ্যান্ড তারেক, অনিক সিঙ্গুলার বাট অনিক অ্যান্ড তারেক মিলে 2 জন, দিস ইজ প্লুরাল সাবজেক্ট, যার কারণে আমরা কি দেবো, ডু দিব। ওকে, ক্লিয়ার আশা করছি। চলো আমরা একটু নেক্সটে চাই। দেখো, এরপরে আমরা আসবো মডাল অক্সিলারি ভার্বের ব্যাপারে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। মডাল অক্সিলারি ভার্বগুলো কি কি আছে দেখো, মডাল অক্সিলারি ভার্বগুলো কি কি আছে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ought to, must to, এগুলো রাইট। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ought to, need to, have to, dare to, must। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, টু, dare to, have to, need to, দিস ইজ অফ the মডেল ভার্ব, দিস ইজ মডেল ভার্ব, দিস ইজ মডেল ভার্ব। তো এগুলো হচ্ছে মডেল ভার্ব। এই মডেল ভার্ব গুলো একটু মনে রাখবা। এই মডেল ভার্বের পর যদি দেখো এখানে ক্যান আছে, যদি দেখো এখানে শুড আছে, যদি দেখো এখানে হচ্ছে ও যেটাকে বলা হয় মাইট আছে,
বা মেয়ে আছে চোখ বন্ধ করে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দেবা, মানে বেস ফর্ম দিয়ে দেবা, এক কথায় প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম। ওকে, মডাল ভার্ব থাকলে পরে সর্বদা ভার্বে কি ফর্ম হয়? বেস ফর্ম হয়। এই বিষয়টা সবার মাথায় অলরেডি আছে আমি আশা করছি। তাহলে দেখো এক নাম্বারটা, হি ক্যান ডু। দেখো হি ক্যান ডু দ্য ওয়ার্ক, মানে সে কাজটা করতে পারে। যখন মডাল ভার্ব আসবে তখন যাই হোক তোমার একটা মেইন ভার্ব বেস ফর্মে আনতে হবে। এবার দেখো ইউ মাস্ট কাম, মাস্ট এটা মডেল ভার্ব, সো এটার পরে বেস ফর্ম কাম হয়েছে। তারপর দেখো হি শুড, আচ্ছা হি শুড এরপরে কি হবে? স্টাডি হবে নাকি স্টাডিজ হার্ড হবে? এইটার আনসারটা একটু তোমরা করবা। তিন নাম্বারটার আনসার করো তো, স্টাডি হবে নাকি স্টাডিজ হবে? সবাই সাকিব আনসার করেছিল ডাজ ডু, ভেরি গুড। সবাই দ্রুত একটু আনসার করে ফেলো। অলরেডি 20 জন আনসার করছো, বাকিরা আনসার করো। প্রায় 20 জনের মতো আনসার করছো, বাকিরাও দ্রুত আনসার করে ফেলো। আচ্ছা, অদিতি বড়ুয়া বলছো স্টাডি হবে। ওকে, ভেরি গুড। হুম, এখানে অ্যাকচুয়ালি তোমাদের স্টাডি হবে। কি হবে? স্টাডি হবে। তবে এখানে একটা চমক আছে, ধরো হি শুড এরপর স্টাডি, কারণ বিকজ শুড হচ্ছে অক্সিলারি, সরি মডাল ভার্ব। এখন হি এর পর যদি আমরা শুড না দিই, আমি তোমাদের সরাসরি এখন জিজ্ঞেস করি, বলো তো হি স্টাডি হবে নাকি স্টাডিজ হবে? তখন কি হবে বলো তো? স্টাডিজ হবে, বিকজ দিস ইজ সিঙ্গুলার সাবজেক্ট, তাই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের শেষে এস বাই এস হচ্ছে। এখন কিন্তু হিটার কাজটা কিন্তু এখানে হয়নি, বিকজ মডাল ভার্ব আছে, আর মডাল ভার্ব থাকলেই চোখ বন্ধ করে ভার্বের বেস ফর্ম দেবা। দেখো স্টাডিও প্রেজেন্ট ভার্ব, স্টাডিজও প্রেজেন্ট ফর্ম ভার্ব, বাট হবে কি শুধু বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম না, বেস ফর্ম হবে। স্টাডি এটাও প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম, বাট স্টাডি এটাকে আবার বেস ফর্মও বলে, কিন্তু স্টাডিজ এটাকে তুমি বেস ফর্ম বলতে পারবে না, মানে মেইন একদম নিশ যে ভার্বটা জন্ম হয়েছে এক কথায় সেটা। ওকে, এরপরে আমরা একটু 4 নাম্বারটাতে যাব। 4 নাম্বারের সেন্টেন্সটি পেসিভ ভয়েস হলে মডাল অক্সিলারি ভার্ব পরে। এখানে একটা বিষয় আছে, পেসিভ বলতে আসলে কি বোঝাইছে সে ব্যাপারটা তোমাদের একটু ভালো মতো বুঝতে হবে। পেসিভ বলতে মডাল ভার্বের সাথে যদি বি থাকে, কি থাকে? মোহাম্মদ বিন সাকিব বলছে হি শুড স্টাডি হার্ড, ভেরি গুড। মডাল ভার্বের সাথে যদি বি থাকে, ধরো ক্যান বি, কুড বি, শুড বি, মে বি, মাইট বি, ডেয়ার বি, মাস্ট বি, নিড বি, উড বি, রাইট? সো মডাল ভার্বের সাথে যদি আবার বি থাকে সেন্টেন্সে, তাহলে মেইন ভার্বটা সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি থ্রি ফর্ম। ভার্বের কি ফর্ম? ভি থ্রি। ভার্বের কয়টা ফর্ম? 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? সো সর্বশেষের ফর্মটা হচ্ছে ভি থ্রি, অর্থাৎ টেক আছে, ডু আছে, ডু। ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম কি? ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি থ্রি ফর্ম হচ্ছে কি? ডান। ঠিক সেম ভাবে টেক প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে টুক, আর এই পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি বলতো? টেকেন। তাহলে টেক, টুক, টেকেন, টেক, টুক, টেকেন। তাহলে এই যে তৃতীয় ভার্বটা, এগুলো হচ্ছে ভি থ্রি ভার্ব, যেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বলা হয়। ওকে, তাহলে এই যে ক্যান বি হয়েছে, ক্যান বি থাকার কারণে ডান হয়েছে, ডু হয় না। কিন্তু শুধু ক্যান যদি থাকতো আর এখানে বি যদি না থাকতো,
তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম দিতাম। অনেকে যে ভুলটা করে এই জায়গাটায়, কুড আছে চোখ বন্ধ করে দাও টেক দিয়ে দিই, না, দিস ইজ ভুল, দিস ইজ ভুল মানে রং। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? টেকেন, ভিতরি ফর্ম, যদি মডাল ভার্বের সাথে বি থাকে। আই গেস তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা একটু নেক্সটে যাব, নেক্সটের পয়েন্টগুলো একটু বোঝার চেষ্টা করব। তারপর আছে দেখো 5 নাম্বারটা, কি নাম্বারটা? 5 নাম্বার পয়েন্ট আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করব, তাহলে ক্লিয়ার হতে পারবো। 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে কি, হ্যাড রাদার। দেখো হ্যাড রাদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড নেভার ইত্যাদি এর পরে সবসময় ভার্বের কি ফর্ম হয় বলো তো? প্রেজেন্ট ফর্ম হয়। কিসের ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ বেস ফর্ম, এক কথায় বেস ফর্ম। বেস ফর্ম কিসের? ভার্বের। ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। তাহলে কিসের পরে? ধরো বাক্যতে তোমার হ্যাড থাকে, রেদার থাকে, কি থাকে? হ্যাড বলতে এখানে আসলে ওইভাবে হ্যাড রেদার হবে এক কথায়। কি রেদার? হ্যাড রেদার, শুধু হ্যাড না, এখানে কমাটা অতিরিক্ত, হ্যাড রেদার, হ্যাড রেদার অথবা লেট বা উড বেটার বা হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড নেভার, এই ওয়ার্ডগুলো যদি থাকে এর সাথে সর্বদা ভার্বটা বেস ফর্মে হয়, সর্বদা ভার্বের বেস ফর্ম হয়। এই জিনিসটা কিন্তু আনকমন। দেখা গেছে মডাল ভার্বের পর যে বেস ফর্ম হয় এটা আমরা সবাই মোটামুটি জানি, বাট এই জিনিসটা আবার একটু আনকমন। সেই জন্য এটা বারবার আমার সাথে সাথে একটু পড়ো তো তোমরা, ওখানে বসেই যে যেখানে আছো জোরে জোরে পড়বা, নট মনে মনে। হ্যাঁ, শুরু করো আমার সাথে সাথে। Had rather, let, would better, had better, need not, do not, does not, did never. Had rather, let, would better, had better, need not, do not, does not, did never. ওকে, আশা করছি তোমরা এই বিষয়টা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হতে পারছো। তাহলে চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন এখানে আছে আই হ্যাড বেটার গো, মানে আমার যাওয়াটা ভালো হবে কোথায়? মার্কেট বাই দিস টাইম, এই মুহূর্তে, মানে এই মুহূর্তে আমার মার্কেটে যাওয়াটা কি ভালো হবে। তাহলে হ্যাড বেটার থাকার কারণে চোখ বন্ধ করে আমরা গোটা বেস ফর্মে দিয়েছে। তারপরে আছে উই নিড নট, উই নিড নট মানে আমাদের দরকার নাই। ডু অথবা ডাজ দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি করা আমাদের কি না, দরকার নাই, দরকার নাই। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, নিড নট দরকার নাই আছে, তাহলে এখন কি ডু দিব নাকি ডাজ দিব? দেখো দুইটাই প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু কথাটা ভুল, বেস ফর্ম এক কথায়, প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম, বিকজ ডু ও প্রেজেন্ট ফর্ম, ডাজ ও প্রেজেন্ট ফর্ম। তাহলে বেস ফর্ম কোনটা? বেস ফর্ম হচ্ছে ডু, কারণ এইটি হচ্ছে এই ডু, ডাজ, ডিড, অর্থাৎ ডাজ, ডিড এটা অনেক ভার্ব, এটা কি সব ডু থেকে আসছে। কি থেকে আসছে? ডু থেকে। অরিজিন কোনটা? ডু। তো অরিজিন ভার্বটাই হচ্ছে মূলত বেস ফর্ম। সো দিস ইজ কারেক্ট আনসার। নিড নট, ডু হবে, কি হবে? ডু হবে। তো এরপরে আমরা দেখো হ্যাভ হ্যাজ এর একটা ব্যাপার আছে। তো এগুলো তো বেসিক পয়েন্ট রে ভাই। যদি তুমি কোথাও হ্যাজ দেখো, যেমন হি হ্যাজ বা যেই বা হ্যাড দেখো বা হ্যাভ দেখো, অর্থাৎ হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই ভার্বের পরে যদি তুমি শূন্যস্থান দেখো চোখ বন্ধ করে, তুমি যে মেইন ভার্বটা দিবা সেটা সর্বদা ভিথির ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। কি ফর্মে হবে বলো তো? পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। এটা তো বেসিক একটা পয়েন্ট। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে। দে হ্যাভ, এখানে কি দে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? হ্যাভ হবে, বিকজ হ্যাজ সবসময় সিঙ্গুলার সাবজেক্ট ধরে আর হ্যাভ সবসময় প্লুরাল সাবজেক্ট ধরে। সিম্পল ব্যাপার। এবারে আমরা 7 নাম্বারটা দেখি, সেন্টেন্স ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই জিনিসটা অনেকে ক্যারি করে না, অনেকে কি করে না, ক্যারি করে না। এইগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব এক কথায়। এগুলো কি বলতো? অ্যাডভার্ব। যেমন ইয়েট তবুও, জাস্ট এই মুহূর্তে, জাস্ট নাও এখনই, রিসেন্টলি সম্প্রতি, অলরেডি ইতিমধ্যে, লেটলি তোমার হচ্ছে দেরি করে, এভার এখনই। তো ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো অনেক সময় এটা হয় কি, এটা পড়ার পরে তুমি মনে করো আচ্ছা এগুলো থাকলে মনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। নো, পারফেক্ট টেন্স। আর পারফেক্ট টেন্সের গঠনটা কি বলতো? সাবজেক্ট, তারপর হচ্ছে কি বলতো? হ্যাভ। কি হ্যাভ? হ্যাভ হতে পারে, হ্যাড হতে পারে, হ্যাজ হতে পারে। হ্যাড হতে পারে না, এটা ভুল বলছি, কিন্তু হ্যাজ হবে, বিকজ এই ইয়েট জাস্ট এটা তো প্রেজেন্ট পারফেক্ট হবে, নট পাস্ট পারফেক্ট। তার মানে কি, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভি থ্রি প্লাস অবজেক্ট, মানে এটা হচ্ছে স্ট্রাকচার।
কখন? এই যে প্রথম সেন্টেন্সটাতে দেখো জাস্ট নাও আছে, এই জিনিসটা আমরা খেয়ালই করি না। যেমন হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও। ঠিক আছে, ধরো এখানে তোমার কি থাকবে জানো, পরীক্ষায় পরীক্ষা থাকবে এখানে তোমার টেক, টেক থাকবে ব্র্যাকেটে। পরীক্ষা কিভাবে থাকবে আমি একটু হুবহু লিখে দেই, তাহলে তোমাদের জন্য বেটার হবে। ধরো এই প্রশ্নটাই আমি লিখি, হি ড্যাশ, এখানে একটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটে তোমার লেখা থাকবে টেক, কেমন? তারপরে লেখা থাকবে কি, হিজ লাঞ্চ জাস্ট নাও, হিজ লাঞ্চ জাস্ট নাও, হিজ লাঞ্চ জাস্ট নাও। এখানে তুমি কি দেবা? এখানে টেক আছে, টেক কি দিবা না? টেক তো হবে না, কারণ বিকজ যদি শুধু টেক দিতে যাও তাহলে টেক্স হবে। নাকি হি ইজ টেকিং দেবা, নাকি হি টেক্স দেবা, নাকি হি হ্যাড টেকেন দেবা, নাকি হি হ্যাজ টেকেন দেবা? কত ধরনের ভাব হতে পারে, রাইট? তাহলে আমরা এখানে কি দেবো এটা বুঝতে পারতেছি, এই যে জাস্ট নাও, এটা দেখার কারণে আমরা চোখ বন্ধ করে প্রেজেন্ট পারফেক্টে দিয়ে দেবো। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ হয়, হ্যাজ হয়েছে বিকজ দিস ইজ সিঙ্গুলার সাবজেক্ট, যার কারণে আমরা কি করব, হ্যাজ দিয়েছি। এবং এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্ব কি টেক, তার টেকের পাস্ট পার্টিসিপল কি টেকেন, ঠিক আছে? তাহলে হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও। পরীক্ষা মূলত এভাবেই থাকবে এবং এভাবেই তোমাদের আনসারটা করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, দে হ্যাভ অলরেডি কাম হোম, দেখো অলরেডি, দেখো এই অ্যাডভার্ব বসার কিছু নিয়ম আছে। অ্যাডভার্ব গুলো তোমার অনেক সময় একদম শেষেও বসতে পারে, আবার অ্যাডভার্ব গুলো তোমার অনেক সময় অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানেও বসতে পারে, ঠিক আছে? দে হ্যাভ অলরেডি কাম, দে হ্যাভ অলরেডি কাম, তো অলরেডি আছে, তো বিকজ দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা কি লিখছি এই জন্য, দে হ্যাভ অলরেডি কাম হোম। এবার দেখো আই হ্যাভ মিট অর মিট হিম রিসেন্টলি, রিসেন্টলি আছে, দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট। তাহলে তুমি কি দেবা, আই হ্যাভ মিট দেবা নাকি মিট দেবা? বলো, তুমি নিজেই বলো, তোমরা একটা আনসার করো তো, এটা 3 নাম্বারটা, 3 নাম্বারটা সবাই দ্রুত, যারা আছো 40-50 জন দ্রুত আনসার করো, যে এখানে তোমার হচ্ছে আই হ্যাভ মিট, মিট মানে এম ডাবল ইটি মিট হবে নাকি এম ইটি মিট হবে, কোনটা হবে? সঠিক আনসারটা একটু সবাই করে ফেল। আর নোট করার চেষ্টা করবা তোমরা, তোমরা আসলে নোট করো না, এটা একটা দুঃখজনক বিষয় আর কি। ধরো আমি আজকে ইংলিশটা পড়াইছি, তোমাদের কাজ কি নোট করা, শীটটা দেবো, শীটটা পড়া, তখন আরো নিজে থেকে একটু বাড়িয়ে পড়া। যখন তুমি এই রাইট ফর্মস অফ ভার্বের কোনো পয়েন্ট নিয়ে একটু ধরো অসুবিধা আছে, বুঝতে পারছো না, তুমি টেলিগ্রামে জানাও প্রবলেম সম্পর্কে। এইটা কেন জানাচ্ছ না তোমরা? যে 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 কোনো গ্রুপে হোক না কেন, বেশি করে সায়েন্স আর ইবিআইটা আর ব্যবসা এবং হচ্ছে মানবিকটা হচ্ছে চালু করে দেওয়া হবে, মানে চালু বলতে এটা হচ্ছে তোমার ওপেন করে দেওয়া হবে, ঠিক আছে? এই তো, ওইটাতে হচ্ছে তোমরা সাবজেক্ট ওয়াইজ যে যে প্রবলেম থাকবে সেটা তোমরা টেলিগ্রামে জানাবা। রাইট সব পড়াচ্ছি, কিভাবে জানাতে পারো, লিখে জানাতে পারো, বা খাতায় লিখে ছবি তুলে জানাতে পারো, বা তুমি একটা ধরো বা বোর্ড কোশ্চেন সলভ করতেছো, ওইটা অনেকটা বুঝো নাই, ওইটা ছবি তুলে দাও, বুঝতে পারছো? So, এভাবেই হচ্ছে একটু আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে। আচ্ছা, আবিহা ইরা বলছো 3 নম্বরের ডাচ, আচ্ছা ও সরি, এটা তো আগের। আচ্ছা, অদিতি বড়ুয়া বলছে মিট হবে, MWT মিট, ওকে। একটু বাকিরা আনসার করো দ্রুত, বাকিরাও দ্রুত আনসার করো, হ্যাঁ? কোনটা হবে, MWT মিট নাকি মিট? অলরেডি অদিতি বড়ুয়া, সরি অদিতি বড়ুয়া আনসার করেছো, ভেরি গুড। অন্যরা একটু আনসার করো, অনেকে আনসার করছো, কেউ বলছো মিট, মিট, ওকে। এখানে কিন্তু তোমাদের অনেকের একটু ভুল আনসার আছে, সেটা হচ্ছে কি বলবো, একটা জিনিস খেয়াল করবা, মিট, MWT মিট,
ভালো করে খেয়াল করো, এম ডাবল ইটি মিট, এটা কি ভার্বের বিয়ন, মানে প্রেজেন্ট ফর্ম। এম ইটি মিট, এটা কি পাস্ট ফর্ম। ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মও ঠিক সেম স্পেলিং, এম এটি মিট। তাহলে আমাদের এখানে কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে মিট তো হবে না, এম ডাবল ইটি তো হবে না, এম ইটি এইটা হবে। এই যে তুমি প্রশ্ন করার কারণে তুমি কিন্তু তোমার এই যে ওই জিনিসটা আমি আরো ভালো মতো এক্সপ্লেন করতে পারছি, যে অনেকে বিষয়টি করছে না, ওই আমার মধ্যে থেকে ওই বিষয়টা আসছে, যে আরো একটু ডিপলি বুঝানো। বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে বলো তো, মিট, এম এটি মিট। ওকে, তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকবে। বুঝতে পারছো? আমি চাইলে আরো শিখাতে পারতাম, কিন্তু অতিরিক্ত এই যে অলরেডি 7টা রুলস শিখেছি, কয়টা ভাই, 7টা রুলস তুমি চিন্তা করতে পারছো? এই 7টা রুলস যদি এখানে কি সব লেখা ছিল না, তারপর আমি বুঝাইছি, তারপর এইগুলা যদি আমি লিখে লিখে বুঝাইতাম, তাহলে এই ক্লাসটা যতক্ষণ এখন হয়েছে এর চেয়ে দ্বিগুণ সময় লাগতো লিখে লিখে পড়াইলে। লিখে লিখে পড়াইলে ধরো 1.5 ঘন্টায় তোমার আমি 5টা রুল পড়াইতে পারতাম না। ঠিক আছে, অনেকটা সময় লেগে যেত। তো এই জন্য আমরা 7টা পড়াইছি, এখন কথা হয়েছে আরো পড়াইতে পারি, কিন্তু কথা হয়েছে এই 7টা আগে তোমরা ভাই ভালো মতো ক্যাপচার করো। এই 7টার উপর আমি এক্সাম নিলে অনেকেই ফুল মার্ক তুলতে পারবে না। ঠিক আছে, তো আমি এই 7টা রুলসের উপরে হয়তো তোমাদের এক্সাম নিব ভেরি সুন। সো ওই এক্সামটাতে আশা করছি সবাই অংশগ্রহণ করবা, দেখি কালকে নেওয়া যায় কিনা, বা পরশু, বা কালকে চেষ্টা করব। হ্যাঁ, তো এই জন্য রাইট অফ ভার্বের এই 7টা রুলস তোমরা খুব ভালো মতো পড়বা। এবার নেক্সট ক্লাসে আমরা পরবর্তী রুলসটা দেখব। নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের এই যে এগুলো থেকে আমরা শুরু করব, 9 থেকে। 9 থেকে শুরু করতে করতে আমরা হচ্ছে পরবর্তী পয়েন্টগুলোতে যাব। ঠিক আছে, আমরা শিখবো, অল্প শিখবো, অল্প অল্প করে, বাট শেখার মতো শিখবো যাতে করে আমাদের হচ্ছে মনে থাকে। ক্লিয়ার? তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এবং ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, তোমাদের পরবর্তী ক্লাসে আমি পরবর্তী পার্টটা নিয়ে আলোচনা করবো। ইনশাল্লাহ রাইট ফ্রম সাবভার্বের উপরে অনেক ক্লাস পাবা, সেই সাথে বোর্ড কোশ্চেন সলভিং এগুলো তো থাকবেই। তো আজকে এই পর্যন্তই, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিয়ে দিতে পারো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি 1 মিনিট তোমাদের জন্য অপেক্ষা করছি। ওকে, আচ্ছা, আর তোমাদের যেটা বলেছি টপিক ওয়াইজ কোনো প্রবলেম হলে সেটা কোথায় জানাবে? আমাদের টেলিগ্রামে জানাবে, টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ। টেকনিক্যাল প্রবলেম, অন্য কিছু ওয়েবসাইটে যুক্ত হতে পারো না, এইসব বিষয় আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে সলভ করে নেবে। ঠিক আছে, ওইটা আবার স্টাডি গ্রুপে দিবা না। আশা করছি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। আজকে পর্যন্তই থাকলো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।